দ্বাদশ শ্রেণীর স্নেহের ভূগোল প্রিয় ছাত্রছাত্রী, ভূগোল ক্লাসের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিগত ক্লাসে আমরা নিবিড় কৃষি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানব আরেকটি বিষয়ে, সেটা হলো ব্যাপক কৃষি বা ব্যাপক বাণিজ্যিক কৃষি। তো আমরা এখন জানব ব্যাপক বাণিজ্যিক কৃষি কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি কি কি, প্রধান ফসলটির নাম কি, আর শস্যাবর্তন কি। তো প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা জেনে নিই ব্যাপক কৃষি কাকে বলে। ব্যাপক কৃষি হলো নিবিড় কৃষির ঠিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন এক ধরনের কৃষি। অর্থাৎ এক্ষেত্রে কৃষি জমিগুলি বিরাট বড় বড় খণ্ডে বিভক্ত। অর্থাৎ নিবিড় কৃষিতে আমরা জেনেছিলাম যে কৃষি জমিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে এবং বহু মালিকানায় বিভক্ত, কিন্তু ব্যাপক কৃষির ক্ষেত্রে কৃষি জমিগুলি হয় বৃহদায়তন এবং এক একটি মালিকের অধীনে বিশাল বড় বড় জমি থাকে। অর্থাৎ এক্ষেত্রে জমির আয়তন হয় বৃহদাকার। আর এক্ষেত্রে বৃহদায়তন জমিতে খুব মিনিমাম বা ন্যূনতম মূলধন এবং মনুষ্য শ্রমের প্রয়োগ ঘটিয়ে মূলত যান্ত্রিক পদ্ধতিতেই কৃষিকাজ করা হয়। অর্থাৎ নিবিড় কৃষির ক্ষেত্রে আমরা যেমন জেনেছিলাম মানুষ নিজে কায়িক বা দৈহিক পরিশ্রম বেশি করে, মানুষ পশু শ্রমকে কাজে লাগায়, যন্ত্রপাতির প্রয়োগ ছিল কম। কিন্তু এক্ষেত্রে দেখব আমরা মানুষ পরিশ্রম প্রায় করে না বললেই চলে, মূলত যান্ত্রিক পদ্ধতিতেই এই কৃষিকাজটা হয়। সংজ্ঞা আকারে বললে হয় যে কৃষি পদ্ধতিতে বৃহদায়তন জমিতে ন্যূনতম মূলধন ও মনুষ্য শ্রমের প্রয়োগ ঘটিয়ে মূলত যান্ত্রিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, তাকে ব্যাপক কৃষি বলে। এবার আসা যাক এই ব্যাপক কৃষির বা ব্যাপক বাণিজ্যিক কৃষির কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য। জমিগুলি হয় বিশাল বড় বড় বা বৃহদায়তন প্রকৃতির। মাথা পিছু বা ব্যক্তি পিছু জমির পরিমাণ হয় বেশি, অর্থাৎ এক একজন ব্যক্তির জমির পরিমাণ হয় অনেক বেশি। এই কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন কম। আমরা নিবিড় কৃষিতে জেনেছিলাম যেমন হেক্টর প্রতি উৎপাদন বেশি, এক্ষেত্রে হেক্টর প্রতি বা বিঘা প্রতি উৎপাদন অত্যন্ত কম। নামে মাত্র মনুষ্য শ্রম এবং মূলধনের প্রয়োগ ঘটানো হয়। এই কৃষিকাজ মূলত প্রাকৃতিক পরিবেশের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। আমরা জেনেছিলাম নিবিড় কৃষিতে প্রাকৃতিক পরিবেশের বৃষ্টিপাত ছাড়াও কৃষিক্ষেত্রে জলসেচের প্রয়োগ রয়েছে, কিন্তু এক্ষেত্রে এই ব্যাপক বা বাণিজ্যিক কৃষি সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা ও যান্ত্রিক পদ্ধতির প্রচলন রয়েছে। আর ব্যাপক কৃষির উৎপাদিত দ্রব্য প্রধানত বাণিজ্যিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়, তাই এই কৃষিকে বলা হয় বাণিজ্যিক কৃষি। অর্থাৎ কৃষক যে কৃষিকাজটা করে থাকে তার অধিকাংশটাই নিজস্ব প্রয়োজন মিটিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ বিক্রির জন্যই এই কৃষিকাজ করা হয়, তাই এই কৃষি বাণিজ্যিক কৃষি নামে পরিচিত। কৃষিক্ষেত্রে উন্নত সার, বীজ, ঔষধ ইত্যাদির ব্যাপক প্রচলন রয়েছে। আর কৃষিক্ষেত্রে বড় বড় আধুনিক যন্ত্রপাতি, উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা সম্পন্ন দ্রুত চাষ করা যায় এরকম বৃহদায়তন বা বড় বড় যন্ত্রপাতি সহজেই ব্যবহার করা যায়। এই প্রকার কৃষিক্ষেত্রে সমবায় বা যৌথ খামার ব্যবস্থার প্রচলন রয়েছে। অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি কৃষিক্ষেত্রে সমবায় বা যৌথ খামার ব্যবস্থা রয়েছে। কৃষিক্ষেত্রে উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থারও প্রভাব রয়েছে। অর্থাৎ এই ব্যাপক বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে কৃষিকাজ করতে গেলে বা এই কৃষিকাজকে আরও ভালোভাবে করার জন্য কৃষকের খামার থেকে কৃষি জমি পর্যন্ত বা যেখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেই স্থান পর্যন্ত উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার প্রভাব রয়েছে। আবার এই প্রকার কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায় না। মানে
না, যারা কৃষিকাজ করে তারা নিজেদেরকে বেকার বলে মনে করে না। কৃষিকাজই হলো তাদের জীবিকা। আমাদের নিবিড় কৃষিতে দেখি যে সমস্ত কৃষক কৃষিকাজ করে তারা কৃষিকাজের দ্বারা অর্থ উপার্জন করলেও তারা নিজেদেরকে বেকার বলে মনে করে, যে হ্যাঁ আমরা বেকার, আমাদের কোনো চাকরি বাকরি পাই না বা অন্যান্য কাজের সঙ্গে নিযুক্ত নয়, আমরা কৃষিকাজ করি বা চাষবাস করি মানে আমরা বেকার। এরকম একটা ধারণা প্রচলিত রয়েছে নিবিড় কৃষির ক্ষেত্রে। কিন্তু ব্যাপক কৃষির ক্ষেত্রে যে সমস্ত কৃষকগণ কৃষিকাজে নিযুক্ত থাকে তারা নিজেদেরকে বেকার বা কর্মহীন বলে ভাবে না। যান্ত্রিক পদ্ধতিতে মাঝে মাঝে কখনো কখনো উড়োজাহাজের মাধ্যমে সার, বীজ, ঔষধ ছড়ানোর ব্যবস্থা রয়েছে। সারা বছর একটি মাত্র ফসলের চাষ করা হয় এখানে। ধরো গম, তো গমই চাষ হবে সারা বছর, অন্য কোনো ফসল বা বহু ফসল বা শস্যাবর্তন এখানে দেখা যায় না। একটি মাত্র কৃষিকাজ করা হয়। আর এক্ষেত্রে কৃষক হয় অত্যন্ত উচ্চ শিক্ষিত প্রকৃতির এবং দক্ষতা সম্পন্ন। এবার জানবো আমরা ব্যাপক বা বাণিজ্যিক কৃষির প্রধান ফসলটির নাম কি? গম। তাহলে গম হলো ব্যাপক বা বাণিজ্যিক কৃষির প্রধান ফসল। এবার দেখে নেওয়া যাক কোন কোন দেশগুলিতে ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি প্রচলিত রয়েছে। যেমন আর্জেন্টিনা, কানাডা, রাশিয়া, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশ, এখানে ব্যাপক বাণিজ্যিক কৃষি প্রচলিত রয়েছে। অর্থাৎ এই সমস্ত দেশগুলিতে ব্যাপক বাণিজ্যিক কৃষি দেখা যায়। এবার আমরা জানব শস্যাবর্তন কি। এই কৃষিকাজের ক্ষেত্রে শস্যাবর্তন হলো গুরুত্বপূর্ণ এক পদ্ধতি। শস্যাবর্তন, দেখো ভাষার মধ্যেই একটু উত্তরটা লুকিয়ে আছে। শস্যাবর্তন, শস্যযুক্ত আবর্তন, মানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রকার শস্যের চাষ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে কৃষক সারা বছর জমিতে একই রকম চাষ না করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার শস্যের চাষ করবে। ধরো বছরের শুরুতে প্রথমে ধান বা অন্য কোনো খারিফ ফসল চাষ করলো, ধান কাটার পরে সেই জমিতে ডাল বা সবজি জাতীয় কিছু চাষ করা হলো। আবার ডাল বা সবজি কেটে নেওয়ার পর আবার সেখানে ফুলকপি, বাঁধাকপি কপি বা গম বা অন্যান্য দানা শস্য জাতীয় কোনো চাষ করা হলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম সারা বছর কৃষি জমিতে একঘেয়েমি বা একই রকম চাষ, অর্থাৎ ধান তো সারা বছর ধান, বা ডাল তো সারা বছর ডাল, গম তো সারা বছর ধরে গম চাষ, এরূপ হয় না। বছরের বিভিন্ন সময়ে বা সারা বছরে সিজন বা ঋতু অনুযায়ী বিভিন্ন প্রকার শস্যের পর্যায়ক্রমিকভাবে চাষ হবে। একে বলবো আমরা শস্যাবর্তন। তাহলে শস্যাবর্তনটা কি না, সারা বছর জমিতে একই প্রকার কৃষিকাজ না করে বছরের বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রকার শস্যের যে পর্যায়ক্রমিক উৎপাদন বা চাষ, তাকেই বলবো আমরা শস্যাবর্তন। এই শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে জমির উর্বরতা শক্তি অটুট থাকে, অর্থাৎ জমির উর্বরতা শক্তি বজায় থাকে। ধানের পর ডাল জাতীয় শস্যের চাষ করলে মাটিতে নাইট্রোজেন সারের যোগান বৃদ্ধি পায় বা প্রাকৃতিকভাবে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ, এইভাবে শস্যাবর্তন পদ্ধতি জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে।